দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলবো দেশি বিদেশি বিনিয়োগ, সম্ভাবনা, সংকট এবং করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের দুজন বিজ্ঞ অতিথি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু দেখে নিই আমাদের সাথে কারা আছেন। আমাদের সাথে আছেন আমার ডানে মোহাম্মদ আব্দুল মুকাদ্দিম, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। আমার বামে আছেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ কংগ্রেস। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। একটি দেশের অর্থনীতির গতি নির্ভর করে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের উপর। বাংলাদেশের সম্ভাবনার অভাব নেই। তরুণ জনশক্তি, কৌশলগত অবস্থান, বড় বাজার আমাদের বিশাল বড় এক শক্তি। তবে নীতিগত ধারাবাহিকতা, সুশাসন এবং অবকাঠামো, জ্বালানি, বিচারিক আস্থা, ব্যবসায়িক সহজ পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং ব্যবসার সহজ পরিবেশ নিয়েও নানা প্রশ্ন আছে। আজ আমরা খুঁজে দেখব বাংলাদেশের বিনিয়োগের বাস্তব চিত্র কী এবং প্রধান বাধাগুলো কোথায়, কি করলে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাবে। দুজন অতিথির কাছ থেকেই অভিজ্ঞতার খাতিরে আমরা আজকে আলোচনা শুনব। আমরা আজকে কথা বলবো দেশি বিদেশি বিনিয়োগ, সম্ভাবনা, সংকট এবং করণীয়। আমি একটু প্রথমেই যাই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, একটু আপনার কাছেই যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এখন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আছে। তারা যখন এই ক্ষমতা গ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্রভার দায়িত্ব নেয়, ঠিক সেই মুহূর্তে প্রায় 23 লক্ষ কোটি টাকার এক ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করে এই সরকার। তো প্রায় 3 মাসের অধিক চলছে যে বিশাল ঋণের বোঝা। পাশাপাশি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের যে একজন আন্তর্জাতিক মেধাসম্পন্ন মানুষ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেই হিসাবে তেমন বিনিয়োগ আমরা কিন্তু প্রত্যাশা করিনি। তো আজকে আমাদের সেই বিষয়ে আমরা কথা বলবো। আপনার কাছে আমরা জানতে চাবো এই সরকার আসলে যে ঋণের বোঝা এবং যে প্রত্যাশা মানুষের সে পূরণ করতে পারবে, সেই রকম বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা, আসলে কি মনে করছেন? ধন্যবাদ। আসলে আপনি যে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আমাদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, বিশেষ করে বিদেশিদেরকে দেশে যাতে তারা বিনিয়োগ করে, অন্তর্বর্তীকালীন সরকার সে উদ্যোগ নিয়েছিল, আমরা দেখেছি। কিন্তু আমরা কাঙ্ক্ষিত সাড়া পাইনি বিদেশিদের কাছ থেকে। কারণ তারা ওই সময় বিদেশিদের ভাষ্য ছিল যে নির্বাচিত সরকার ছাড়া তারা বিনিয়োগের পরিবেশ, যেটা তাদের সেই আস্থায় আনতে পারেনি। কারণ বিনিয়োগের প্রথম যে শর্ত থাকে সেটা হচ্ছে যে স্থিতিশীল পরিবেশ। দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, দেশে যদি অনুকূল বিনিয়োগের পরিবেশ না থাকে, অন্যান্য লজিস্টিক সাপোর্ট যদি বিদেশিরা না পায়, তাহলে তারা বিনিয়োগে আকৃষ্ট হয় না। যার কারণে তারা অপেক্ষায় ছিল যে নির্বাচিত সরকারের জন্য। তো আমরা 3 মাস হয়ে গেছে, 3 মাসের বেশি, যে এই নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এই সরকারও চাচ্ছে বিদেশি বিনিয়োগ আসুক। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে গিয়ে বিনিয়োগের ব্যাপারে তাদেরকে চেষ্টা করেছেন তারা দেশে যাতে বিনিয়োগ করে। কিন্তু আমরা এদেশবাসী বিনিয়োগের যে উপযোগী যে পরিবেশ, সেই পরিবেশ এখনও হয়েছে কি না এ ব্যাপারে একটা বড় প্রশ্ন। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক না। প্রতিদিন খুনখারাবি, চাঁদাবাজি, এসবগুলি আমরা দেখছি। বিশেষ করে যদি বিদেশি বিনিয়োগ আসে, তাহলে তারা এদেশে যে বিনিয়োগ করবে, সেখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে, তারা যদি সন্ত্রাস, চাঁদাবাজি এই সমস্ত থেকে একেবারে নিশ্চিত, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এদেশে বিনিয়োগ করবে না। এখন এই সরকার তাদেরকে জনগণের এখন বলতে চাচ্ছে যে অল্প দিনের, দীর্ঘদিনের যে 17 বছরের যে সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা যে পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা নিম্নমুখী ছিল, সেই পরিবেশ থেকে উত্তরণের জন্য এই সরকার যথেষ্ট সময় পায়নি বলে এই সরকার, বর্তমান সরকারের কাছ থেকে বলা হচ্ছে। কিন্তু আমরা মনে করি 3 মাস অনেক যথেষ্ট সময়। এখন এদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন দরকার, আমরা সেটা পাচ্ছি না। বিশেষ করে প্রতিদিন খুলনা, বিভিন্ন শহরে আমরা রেগুলার হত্যাকাণ্ডের শিকার হচ্ছে মানুষ,
চাঁদাবাজির শিকার হচ্ছে এবং জনাব অ্যাডভোকেট ইউনুস ইসলাম, আপনি কি মনে করছেন বিদেশি বিনিয়োগে যে আকৃষ্ট করার আমাদের দুর্বলতা, এটা কি আমাদের কোনো আপনার কূটনীতিক দুর্বলতা কিনা? বা না, অবশ্যই কূটনীতিক দুর্বলতা আছে, কারণ আপনারা নিশ্চয় জানেন যে আফ্রিকার দেশ ঘানা, কঙ্গো এরা কিন্তু আমাদের চেয়ে বেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে। এই সাম্প্রতিক সময়ে আমাদের চাইতে অনেক বেশি তাদের কূটনৈতিক সফলতা, যে তারা যুদ্ধবিধ্বস্ত এবং আমাদের চাইতে অনুন্নত দেশ, কিন্তু সেখানেও কিন্তু বিদেশিরা অনেক বিনিয়োগ করেছে। কিন্তু সেই হিসেবে আমাদের দেশ তাদের চাইতে অনেক ভালো অবস্থায় থাকা সত্ত্বেও আমরা কূটনীতিক ব্যর্থতার কারণে আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারছি না, এবং আমাদের বিদেশিরা এখানে খুব বেশি আগ্রহ যে দেখাচ্ছে সেটা বলা যাচ্ছে না। এটা নিশ্চয়ই আমাদের আপনার কাছে আসবে অ্যাডভোকেট ইউনুস ইসলাম। আমরা একটু যেতে চাই মোহাম্মদ আব্দুল কাদির মুকাদ্দিম, আপনার কাছে একটু যেতে চাই। যেটি বলছিলেন আসলে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আমরা দেখেছি 2024 সালে আপনার বিদেশি বিনিয়োগ ইনভেস্টমেন্ট ছিল $127 কোটি, সেটা 25 সালে বেড়েছে $178, এটা আশা ব্যঞ্জক নিশ্চয়ই। এই পর্যন্ত যে এখন 26 সালে যে কয় মাস আসলে আমাদের বিনিয়োগ একেবারেই যে খুব কম তাও নয় একেবারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারের যে বিশাল একটা 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে মার্চ করেছে সরকার নিশ্চয়ই ইতিমধ্যে। আবার এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছিলেন, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না থাকে, সন্তোষজনক না হয়, সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগরা আকৃষ্ট হতে চায় না। আপনি কি মনে করছেন একই বিষয় কিনা? আসলে এটিকে কিভাবে ওভারকাম করা যায় আসলে আমাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব নুরুজ্জামান হীরা সাহেবকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক বিজ্ঞ আইনজীবী জনাব ইয়ার সাহেবকে। আসলে বিনিয়োগের স্তরগুলোতে আমাদেরকে সর্বপ্রথম প্রান্তিক জায়গাটা নিয়ে চিন্তা করতে হবে। তৃতীয় বিশ্বের দেশগুলো বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে বিদেশি বিনিয়োগ, এবং যেগুলো সরাসরি বাইরে থেকে আসে, আইডিএফ এর। আর এই বিনিয়োগগুলো দ্বারাই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের অর্থনৈতিক চাকাকে চলমান রাখে। তৃতীয় বিশ্বের দেশগুলো যতক্ষণ পর্যন্ত এই বিনিয়োগগুলোর চলমান না থাকে, তৃণমূল পর্যায়ে ইকোনমিটা ভাইব্রেন্ট থাকে না। যখন তৃণমূলে ভাইব্রেন্ট থাকবে, তখনই একটা দেশের, বিশেষ করে আমাদের মতো দেশগুলো, ইকোনমি চলমান থাকবে। এখন সর্বপ্রথম আপনি যে কথাটা বললেন, এই গ্রাফ যদি আমরা দেখতে যাই, তাহলে আসলেই আমাদের গ্রাফটা উন্নীত হয়েছে। মানে গ্রাফ বলতে আপনি কি আইন শৃঙ্খলার পরিস্থিতি? না, আমি সর্বপ্রথম বিনিয়োগের গ্রাফের কথাটা বলছি, যেখানে 2022 সালে থেকে 24 পর্যন্ত মানে 40-তে ছিল, সেটা 178-এ চলে গেছে। এটা হচ্ছে আপনার ট্রিপল না, কিন্তু রাষ্ট্রের বাজেটও বাড়ছে। হ্যাঁ, রাষ্ট্রে আমরা তো আসলে খরচের খাতা বড় হচ্ছে, খাতা বড় হচ্ছে। আমরা এই মুহূর্তে 9 লাখ কোটি একটা বাজেটের, বিশাল বাজেটে, রেকর্ড সংখ্যক বাজেটের উপর বসে আছি। সেই সাথে আমাদেরকে বুঝতে হবে, সমগ্র বিশ্বায়নে যেখানে ইউরোপ আমেরিকাতে কখনো মূল্যস্ফীতি হয়নি, আজকে আমেরিকা এবং ইউরোপও কিন্তু মূল্যস্ফীতিতে শিকার, এবং ডলারের চরমতম অস্থিরতার কারণে সেই ওখানকার ওটার ইফেক্ট আমাদের উপর আসবে। আসবে, সেই বৈশ্বিক ইফেক্ট আসবে। আমরা আপনাকে জানতে চাই আমাদের রাষ্ট্রীয় কোনো দুর্বলতা, যেমন বলছেন কূটনীতিক কৌশল, আমরা কূটনীতিকভাবে কিছুটা দুর্বল কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, বাজারের অবস্থা, গ্যাসের অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু একটা রাষ্ট্রের বিনিয়োগ মানে আসার অন্যতম পূর্ব শর্ত। এই বিষয়গুলোতে আমরা দুর্বল কিনা আপনি কি মনে করছেন? আসলে এখানে এক বাক্যে আমরা দুর্বল কিনা বলা যাবে না, দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। প্রধানত এখানে প্রধান যে দুর্বলতা, সেটি হচ্ছে আমাদের জ্বালানি। যখন বাইরের কান্ট্রির ওনারা বসেন, প্রথম যে আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করেন, দেখা যায় আমাদের জ্বালানি সেক্টরটা। এরপর রাজনৈতিক অস্থিরতা, যেটা স্থিতিশীল সরকার না হলে, এখন তো স্থিতিশীল সরকার আছে, আমরা এই দিকটা তো। সেই সাথে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, যেটি দিনের পর দিন আপনাকে যাবে। এখন আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, বাহিরের এই আইডিএফ লোনগুলো বা বিনিয়োগগুলো কোন কোন পারপাসে আসছে।
তারা দুটো পারপাসে ব্যাংকিং করে। সেক্টর এটা হ্যাঁ, ওটা হচ্ছে এটা একটা বড়- তাদের শাখা থেকে বিভিন্ন উপশাখায় গিয়েছে। মূলত হচ্ছে একটা ট্রেডিং, আরেকটি হচ্ছে একেবারে ইনফ্রাস্ট্রাকচার ভাবে ইনভেস্টমেন্ট গুলো জি হয়। জি জি আপনি যখন ট্রেডিং এ তারা বিজনেস গুলো করে দুটো ক্ষেত্রে, আমদানি রফতানি এবং ফ্যাক্টরি সাইড যখন করে, যেটা একটা দেশের টোটাল জনগণের উপর ইফেক্ট পড়ে, ওইখানে যথেষ্ট পরিমাণ বাধা আসছে। জি। সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আমলাতান্ত্রিক, কারণ জি। আপনি যখন কলকারখানা করতে যাবেন, আপনার গ্যাস লাগবে, আপনার বিদ্যুৎ লাগবে, সেই সাথে আপনাকে ওই সময় ফেস করতে হবে যে 18 হতে 19টি লাইসেন্স আপনার ওই মুহূর্তে দরকার। আমরা কিন্তু অবারিত করে দিচ্ছি না, কিন্তু বর্তমান সরকার এই ক্ষেত্রে যুগোপযোগী কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার প্রধান হচ্ছে সরাসরি আমদানি রফতানিতে যথেষ্ট সহজীকরণ করেছে। আমি পরবর্তী ধাপে এগুলো প্রত্যেকটা পয়েন্টে উল্লেখ করে বলবো। জি। আর এর পরবর্তী যেটি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে যেটি একটি উল্লেখযোগ্য আসলে অবশ্যই বিষয়। উল্লেখযোগ্য। এটার কারণে এখন আমাদের অবশ্যই কিছুটা- উল্লেখযোগ্য। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু অনেক উদ্যোগ নিয়েছিল, আপনি বিডার নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল, আমাদের খুব তারুণ্যদীপ্ত, বাট সেই সময় এই বিনিয়োগগুলো খুব বেশি আসে না। কারণ একটাই হতে পারে, সেই সময় সরকারগুলোতে প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছে, নিশ্চয়ই দেখেছেন, যেটা কোনো দলীয় সরকারের সময় আসলে এত হয়নি আসলে। তো এই পরিস্থিতিটা এখন কি উন্নতি হয়েছে কিনা? আমরা দেখছি প্রতিনিয়তই খুন খারাপি হচ্ছে, পুলিশের তথ্য অনুযায়ী প্রায় 10 জনের মতো গড়ে খুন হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগরা আকৃষ্ট হবে কিনা আসলে আপনি কি মনে করছেন? বাংলাদেশ সবসময় বিনিয়োগে আকৃষ্ট একটি দেশ, কারণ বিশাল বাজার আছে, বিশাল বাজার আছে, শ্রমিকের যে সস্তা শ্রমিক পাওয়া যায়। ভৌগোলিক, এবং আরো একটি বড় বিষয় বিনিয়োগে যারা করছে বাংলাদেশে সহ তৃতীয় বিশ্বে বেশি, এখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক করছে, আপনার IMF করছে, জাইকা করছে। এখানে জিও পলিটিক্সের একটা খেলা আছে। আপনি খুব ভাই যেটি বলল, আমাদের প্রধানমন্ত্রী যে একটা অবিস্মরণীয় সফর করেছেন চীনে, এই সফরের চুক্তিগুলো নিয়ে আমি কিছু বলবো না। জি, চুক্তি তেমন উল্লেখযোগ্য কোনো চুক্তি হয়নি না, ওখানে অবশ্যই এখানের ভিতরে উল্লেখযোগ্য আছে। দেখেন, আপনি প্রথম অবস্থায় প্রথমবারই কিন্তু কারোর সাথে গিয়ে সরাসরি চুক্তি ওভাবে হয় না, মানে একটা ধাপ এগিয়েছে। আমরা আসবো আব্দুল মোকাদ্দিম, আমরা এই বিষয়ে আরো বিশদ আলোচনা করবো। আমরা একটু যেতে চাই ইয়ারুল ইসলাম আপনার কাছে। যে কথাটি বলছিলেন আমলাতান্ত্রিক একটা জটিলতা, একটা বড় ব্যবসা চালু করতে হলে 18 থেকে 19-20টি কাগজপত্র বিভিন্ন জায়গায় যেতে হয়, লাইসেন্স লাগে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, আপনাকে যদি বলি বাংলাদেশে এই কারণে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা আপনি বলবেন। নিউজিল্যান্ডে আপনি কয়েক ঘন্টার মধ্যে, এক কর্মদিবসের মধ্যে কোম্পানির নিবন্ধন পাওয়া সম্ভব, আপনার সিঙ্গাপুরে একদিনের মধ্যে পাওয়া সম্ভব, আপনার সংযুক্ত আরব আমিরাতে 1 থেকে 3 দিনের মধ্যে লাইসেন্স পাওয়া সম্ভব, ডেনমার্কের এই অনলাইনে এটার সুবিধা পাওয়া যায়, যুক্তরাজ্যে 24 ঘন্টা, কানাডাতে 1 থেকে 3 দিন। বাট সেই জায়গাটা বাংলাদেশে আসলে আপনার 1 মাসও লেগে যেতে পারে, এটা সময়ের কোনো টাইম ফ্রেম নেই। এই কারণে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যবসায়ীরা মানে বিনিয়োগ করতে আস্থা হারাচ্ছে কিনা আসলে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে শুধু বিদেশিরা না, আমাদের দেশীয় যারা বিনিয়োগ করে তারাও অনেক সময় হোপলেস হয়ে যায়। কারণ আমাদের যে রিকোয়ারমেন্ট, যে লাইসেন্স ছাড়া অন্যান্য অনুমোদন লাগে, সেখানে একটা শিল্প কারখানা নির্মাণ করতে গেলে গ্যাস, বিদ্যুতের বিভিন্ন লাইন লাগে। এখন এর পিছনে ছুটতে মাসের পর মাস, বছরের পর বছর অনেক সময় চলে যায়। তাই এখন এই ধাক্কা সামলিয়ে ওই বিনিয়োগ করার মতো ধৈর্য বিদেশিদের থাকে না। আমরা তো নির্ভয় হয়ে আমরা এখানে থাকি, যেহেতু আমাদের দেশের মানুষ শুয়ে গেছে আমাদের। বিদেশিরা তো এটা দেখবে না, এত জটিলতা ফেস করে তারা বিনিয়োগ করবে, তারা অন্য দেশে বিনিয়োগ করবে, এবং অর্থনৈতিক অবৈধ লেনদেন তো আছে। এর কারণে বিদেশিরা এই সমস্ত জটিলতার ভিতরে তারা আসতে চায় না, যার কারণে যেখানে সহজলভ্য বিনিয়োগ করে তারা অন্যান্য সব সাপোর্টিং পায়, তারা সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়। যার কারণে আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের বিদেশি বিনিয়োগ না হওয়ার একটা অন্যতম কারণ। এটা আপনার পরামর্শ কি আসলে? কারণ এখন গণমানুষের সরকার, জনবান্ধব সরকার আছে, আপনি কি মনে করছেন এই সরকার এই সহজীকরণ করা উচিত এবং সেটা করতে পারবে আগামী দিনে? এখানে এই প্রশাসনে আমাদের সুশাসন আগে প্রতিষ্ঠা করা দরকার, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে তো আমাদের ভালো নেতৃত্ব দরকার। যেখানে আমাদের যারা মন্ত্রণালয়ে বসে, যে মন্ত্রীরা, তারা তো সেই দক্ষতা, সেই সততা নিয়ে তারা থাকতে পারে না, এবং মন্ত্রীদের অভিজ্ঞতা থাকে না। আমাদের আমলারা যা করে, মন্ত্রীরা সেখানে সিগনেচার দেয়, আমলারা যে ফাইল দিচ্ছে, কিন্তু ওইটা সঠিক হচ্ছে কিনা, এটা এর পিছনে
কি কি জড়িত আছে, কারা কি তদবির করে না করে, এই সমস্ত বিষয়গুলো মন্ত্রী না জানেই সই করে দেয়। এবং আমাদের মন্ত্রীরা যে সমস্ত যারা নির্বাচিত হয়, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা ভালো না থাকার কারণে অযোগ্য লোকেরা বেশিরভাগ থেকে নির্বাচিত হয়, তারা মন্ত্রণালয় চালাতে পারে না, তাদের কারণে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এবং এই সুশাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমলাতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন তো একটা জবাবদিহিতার জায়গা আনতে, আসলে পারবেন কি? মাননীয় প্রধানমন্ত্রীর একা সদিচ্ছ থাকলে তো হবে না, কারণ তার যারা সাপোর্ট দেবে তারা তো সেই ধরনের দক্ষতা, সেই সততা নেই। একটা টিম, রাষ্ট্র যদি একটা টিম হয়, একটা টিমের সফলতা, ভালো টিম না থাকলে একজন ভালো খেলোয়াড় যেমন গোল দিতে পারে না, একা গোল দিতে একা গোল দিতে পারবে না, তার গোলটা দিতে গেলে তার বলটা তার কাছে পৌঁছাতে হবে। এবং ওই টিম প্রধানমন্ত্রীর সাথে আমরা যে দেখছি যে অনেক আননোন লোক, তাদেরকে প্রধানমন্ত্রী উপদেষ্টা বানিয়েছেন, যাদের এদেশে তেমন কোনো অবদান আমরা দেখিনি, বা এদেশের অভিজ্ঞতা, এদেশের রাষ্ট্র সমাজ, এদেশের সব সার্বিক বিষয়ে সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে উনি উপদেষ্টা বা তার পাশে সেইভাবে আমরা তার অর্থাৎ তার টিমটা আমরা সন্তোষজনক মনে করছি না। হয়তো তার সদিচ্ছা আছে। এখন যদি বিনিয়োগ বা সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে ভাবতে হয়, তাহলে অবশ্যই তার টিম ওয়ার্ক ভালো করা লাগবে এবং তার টিম প্রয়োজনে। আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীকে কি সফল বা মানে জনপ্রিয় ভাবছেন উনি, না সফল প্রধানমন্ত্রী হিসেবে? না, জনপ্রিয়তা জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি জনপ্রিয় হলেন কিন্তু সফল হলেন না, সাধারণ মানুষের কিছু আসে না, দিন শেষে মানুষ সফলতা চায়। মানুষ কাজ চায়, মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে যে ভালো ভালো প্রোডাকশন চায়, ভালো ভালো কাজ চায়, যে দেশের মানুষ যাতে তাদের সার্বিক অবস্থার উন্নতি হতে পারে, এই ধরনের বাস্তবে প্রধানমন্ত্রীর কাছে সেই ধরনের কর্মকাণ্ড। আপনি কি মনে করছেন সরকার সেদিকে যাচ্ছে? আমরা সেই কারণ 55 বছরের একটা ঘূর্ণিধরা সমাজের মানুষের প্রত্যাশা চাহিদাটা অনেক বেড়ে গিয়েছিল। নিশ্চয়ই আপনি জানেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের এই প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল। আসলে অনেকগুলো পুঞ্জীভূত ক্ষোভ, প্রত্যাশা এখন জমা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এই সরকার কি মনে করছেন আসলে সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারবে? আপনি সঠিক বলেছেন যে আমাদের এই তোমার সরকারটা কিন্তু স্বাভাবিক কোনো সরকার না। একটা গণঅভ্যুত্থান, একটা প্রত্যাশার সরকার আমরা পেয়েছি, কিন্তু এই সরকারের মাথায় সেটা থাকতে হবে যে এখানে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে তাদের আহত হয়েছে এখানে লক্ষাধিক। সেই আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছে, এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশাকে অবশ্যই প্রধানমন্ত্রীর মাথায় রাখতে হবে। এবং প্রধানমন্ত্রী যদি এখন ফেল হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশ ফেল হয়ে যাবে। এবং আগামীতে এই ধরনের সুযোগ, আমরা স্বাধীনতার পরে এই ধরনের সুযোগ আর পাইনি যে সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, একটা গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে একটা সরকার এসেছে। অর্থাৎ এই সরকারের কাছে আমাদের জনগণের প্রত্যাশা অনেক বেশি। জি, জনাব আব্দুল মোকাদ্দিম যেটা বলছিলেন, আসলে একটা এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আপনি বলছেন আসলে এই যে বিনিয়োগের খাত, রাষ্ট্রের জবাবদিহিতা, সুশাসন যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমাদের এই ইনভেস্টমেন্ট আমরা আকর্ষণ করতে পারবো না। এই সুশাসন আর জবাবদিহিতার জন্য অন্যতম দরকার হচ্ছে ভালো নেতৃত্ব। আমরা কি সেটা পেয়েছি কিনা, আপনি কি মনে করছেন? আসলে আমি আমার সহ আলোচকের সাথে শতভাগ না হলেও একমত। জি, কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, সময় দিতে হবে। তিনি কিন্তু, আমি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছি, তিনি কিন্তু ইতিমধ্যে ফুট স্টেপ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। ঢাকা শহরে কি আচ্ছা কখনো আমরা চিন্তা করেছি সিগন্যাল হবে, গাড়ি দাঁড়িয়ে যাবে? এটা অকল্পনীয় ছিল। নিঃসন্দেহে এই এআই প্রযুক্তি আমাদেরকে অনেক অনেক সুফল দিচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটি ধাপ রয়েছে, এবং উনি দেখলো এই সমাধানটা করার জন্য কারো মাথায় কিন্তু আসেনি যে এআই এর মাধ্যমে এটা করা সম্ভব। কখনো কেউ এই পরামর্শ দেয়নি, উনি করেছেন। আপনারা জানলে খুশি হবেন যে বিনিয়োগের জন্য আমদানি রফতানির যে নিবন্ধন যে প্রক্রিয়াগুলো ছিল সব এখন অনলাইনে করে দিয়ে ফেলা হয়েছে। এরপর মূল্য আপনার, আমরা একটু এখানেই থাকতে চাই। আপনাকে যদি বলি, যে কথাটি বলছিলেন আসলে, যে আমিও কয়েকটি উদাহরণ আপনাকে দিলাম, নিউজিল্যান্ডের, সিঙ্গাপুরের, কানাডার, ডেনমার্কের, যুক্তরাজ্যের, একদিন থেকে সর্বোচ্চ 3 দিনের মধ্যে, কোথাও 24 ঘন্টার মধ্যে এই মানে নিবন্ধন প্রক্রিয়াগুলো সব পাওয়া যায়। তো বাংলাদেশে তো এই সরকারের সময়ের বিষয় না, এটা জাস্ট হচ্ছে আন্তরিকতা এবং এই বিষয়টা জবাবদিহিতার বিষয়। একদিন মিটিং করে এটা জানিয়ে দিব যে কোনো ধরনের এই নিবন্ধন প্রক্রিয়া যেন একদিনের মধ্যে দেওয়া হয়, এটা নির্দেশনা। এই জায়গাটিতে আসলে কাজ করার, ওই জায়গাতে অলরেডি এটার ঘোষণা চলে এসেছে।
আপনার এই যে বিনিয়োগ বান্ধব মানে পরিবেশের জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে, রফতানিতে যে শুল্ক ব্যবস্থা ছিল টোটাল শুল্ক ব্যবস্থাটা সংস্কার করা হয়েছে, হ্যাঁ, এবং ওগুলো প্রত্যেকটা জিনিস একদিনের নোটিশে করা হয়েছে, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বিজনেসটাকে একদম সহজ করা হয়েছে। এবং আরো একটা জিনিস করেছে, সেটা হচ্ছে ভিডাকে শক্তিশালী করা হয়েছে অনেক গুণ। এতগুলো পয়েন্ট যদি এখন বলি ওই সময় এখানে নেই, এখানে 101টা পয়েন্ট আছে। আচ্ছা, এবং আরো বড় বিষয় হচ্ছে আপনি যখন এলসি করবেন, এলসি করা ছাড়াও আপনি আমদানি করতে পারবেন। আচ্ছা, অর্থাৎ এই বিষয়গুলো এত দ্রুত করা হয়েছে। এবং একটা বিষয় যখন ফাইলিং হয় এর পরবর্তী দফতর থেকে দফতরে যাওয়ার যে কাজটা, কারণ এটা মাত্র শুরু, এটা একটা আইনের প্রক্রিয়া শুরু, আইনটা বাস্তবায়িত হয়ে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। এবং আমরাও চাই এই নেদারল্যান্ড, সিঙ্গাপুর বা যে সমস্ত আপনি উদাহরণ দিলেন, এইভাবে আসলে হওয়া উচিত। এবং এখানে অন্যরা যদি পারে আমরা কেন পারবো না? মানে প্রথমে আমরা স্বাগত জানাই একটা উদ্যোগকে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে ডাক বিভাগকে আধুনিকায়ন করার জন্য 10 টাকা দিয়ে মালটা পৌঁছায়। এটা কিন্তু এখন দিচ্ছে সেবাটা, তো যদি প্রাইভেটাইজেশনে পারে তাহলে হোয়াই নট আমার গভর্নমেন্ট পারবে? জাস্ট এটা আন্তরিকতার মানে অভাব ছিল আসলে। এই ধরনের অনেক উদ্যোগ সরকার চাইলেই আসলে নিতে পারে। এখানে আরো একটি ছোট বিষয় আছে, কিন্তু সেটি হচ্ছে প্রথমে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং জাইকা যে সমস্ত এই তিনটা সংস্থা থেকে খুব বেশি পরিমাণ অর্থ কিন্তু আমাদের আছে। এছাড়া কিন্তু আমরা অচল। এবং এই সারা বৈশ্বিক যে আপনার দুর্ভিক্ষ চলছে বলা যায় এক ক্ষেত্রে অর্থনীতিতে, এই সময় এই সমস্ত লোনগুলো কিন্তু আমাদের জন্য খুবই কার্যকর। বিশেষ করে IMF লোনগুলো তখনই দেয় বাজেটকে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, কিন্তু এই লোন কেন যেসব খাতে ভর্তুকি দিচ্ছে সেগুলোকে কমিয়ে আনতে হয়, ওইটাকে দিতে, এটা তো একটা জনগণের উপরে তখন একটা বাড়তি চাপ চলে আসে, যেটা কি বহন করার মতো এই জনগণের সাধারণ আছে। আমি ওটাই বলছিলাম, কিন্তু এই সমস্ত লোনগুলো কিন্তু আমাদের জন্য বিস্ফোরা এক সময় হয়ে যায়, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো নেওয়া ছাড়া উপায় থাকে না। ওই যে বললাম জিও পলিটিক্স, আমি যে কথা দিয়ে শেষ করেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী সফরে গেলেন, উনি আসার পরপরই দেখলেন ভারত জাপানকে প্রেসার করেছে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা প্রদান করার জন্য। বিগত 2 বছর ভারতের বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল, এবং সমস্ত আমাদের যে সমস্ত তারা আমাদের বিরুদ্ধে নেগেটিভ সিদ্ধান্ত যতগুলো ছিল সব তারা ওপেন করে দিয়েছে। এবং বিমস্টেকে গতকালকেও প্রশংসা করেছে বাংলাদেশের, যে বাংলাদেশ অগ্রগতি নিয়ে। জি 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 না, সেটাই আমরা জনাব ইয়ারুল ইসলাম, বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান আছে নিশ্চয়ই জানেন, বিটিভি, বিমান, রেলওয়ে, অনেকগুলো খাত আছে যেটা গভর্নমেন্টের একেবারে মানে সবসময় লোকসানি আমরা দেখে আসছি, ছোটোবেলা থেকে শুনে আসছি আপনার বিমানে লস হচ্ছে, মানে রেলওয়ে, এগুলো লসের খাত। আসলে আমরা সম্প্রতি নজরে এসেছি বিটিভি, বাংলাদেশ টেলিভিশনে গত অর্থ বছরে 24-25 অর্থ বছরে আয় হয়েছে 8 কোটি টাকা, অথচ গভর্নমেন্টে খরচ করেছে এই খাতে 254 কোটি টাকা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিমানে বলি, বিমানে কিছুটা এর লসের মানে আমাদের বাড়তি আছে, কিন্তু এই একই ক্ষেত্রে আপনার রেলওয়েতে 2024-25 অর্থ বছরে আপনার আয় হচ্ছে 1845 কোটি টাকা আয় অর্থ বছরে, ব্যয় হয়েছে প্রায় 4000 কোটি টাকা, প্রায় দ্বিগুণের চেয়ে বেশি মানে লস আছে এখনও আমাদের খাতে। প্রশ্ন হচ্ছে এই যে দিনের পর দিন সরকার এই খাতে লোকসান দিয়ে যাচ্ছে, মানে এটার কারণটা কি? এটা কি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা? এর কারণ তো সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, সেখানে তো ব্যাপক দুর্নীতি, মানে আমলাদের পকেটগুলো বাড়ি হচ্ছে, আমলাদের তো হয় এখানে, সবাই আমলা থেকে শুরু করে একবার পিয়ন পর্যন্ত সেখানে দুর্নীতিতে নিমজ্জিত। আমরা বিটিভিতে মাঝে একটা প্রোগ্রাম দেখলাম, একটা কালচারাল প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেনি তাদেরকেও মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। তাই এইরকম অসংখ্য প্রোগ্রাম, অসংখ্য প্রজেক্টে দুর্নীতির কারণে সরকারের লস প্রজেক্ট। আপনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন সেখানে সরকারের মনিটরিং নেই, এবং যারা মনিটরিং এর দায়িত্বে যারা আছে তারাও তো এই দুর্নীতিতে তারা যুক্ত, মানে সরষেতে ভূত। মানে আমরা সম্প্রতি একটি ঘটনা, আপনি দুদকে, এটা মেবি আপনার টিআইবি প্রকাশ করছে যে দুদকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, যেটা মানে ভাবাটাও আমাদের জন্য আসলে পাপ। আসলে যিনি দুর্নীতি ধরবেন, যিনি দুর্নীতির বিচার করবেন সেই দুদক,
সেই দুদকই দুর্নীতিগ্রস্ত। মানে বিষয়টি শুনে না, আমাদের এখানে জন্য আপনি সঠিক বলেছেন। আমি যেহেতু আইনজীবী, আমার কাছে অনেক মামলা আসে, জি সেখানে দেখেছি যে যারা তদন্তকারী কর্মকর্তা, তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসে, যে তারা অভিযোগটা যাতে প্রমাণিত না হয় সে ব্যাপারে অভিযুক্তদের পক্ষে অনেক সময় উৎকোচ গ্রহণ করে তাদের অনেকে চাকরি যায়, জি অনেককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, এই ধরনের কাজ প্রত্যেকটা প্রতিষ্ঠানে। এজন্য আমরা বলেছি যে এই দুদকে ইতিমধ্যে গণমাধ্যমে যাদের নাম এসেছে সম্ভাব্য, আমরাও তাদেরকে অনেক দেখেছি যে তাদের নামে অনেক ধরনের অভিযোগ আছে। এজন্য আমরা সরকারকে, আমি নিজেও দাবি জানিয়েছি যে দুদকে একবার যেন স্বচ্ছ সৎ লোক এবং যোগ্য লোক দেখে দুদকের দায়িত্ব দেওয়া হয়, যারা কমিশনার, মহাপরিচালক সবাইকে। কারণ যদি হেড যদি ভালো হয় তাহলে অধস্তন অবশ্যই ভালো হবে। জি যে প্রতিষ্ঠানে দুর্নীতি হয় বুঝতে হবে যে সেই যারা টপ টু বটম সেখানে টপে যারা থাকবে তারা দুর্নীতিগ্রস্ত। নাইলে তারা যদি শেল্টার না দেয়, দুর্নীতি প্রশ্রয় না দেয়, তাহলে অধীনস্থরা কখনো আপনার দুর্নীতি করতে সাহস পাবে না। এটা মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, যে কোনো আমাদের কমিশন বলেন, অবশ্যই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হবে তাদেরকে অবশ্যই দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে এবং সেই সততা, সেই অ্যাডমিনিস্ট্রেশন তাকে নিয়ন্ত্রণ করতে হবে সেই সততার ভিত্তিতে। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা সেখানে লোকসান অবশ্যই হবে না। এবং আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান সেখানে প্রাইভেট সেক্টরে দিলে সেখানে কিন্তু লাভ থাকে, কিন্তু একই কাজ যদি আপনার সরকারের সেক্টরে দেওয়া হচ্ছে সেখানে লস। অর্থাৎ এর একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। আমরা আসবো ইয়ারুল ইসলাম, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে। দর্শক, আপনারা দেখছিলেন দেশি বিদেশি বিনিয়োগ, সম্ভাবনা, সংকট এবং করণীয়। দুজন বিজ্ঞ অতিথি কথা বলছেন, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ কংগ্রেস, কথা বলছেন মোহাম্মদ আব্দুল মুকাদ্দিম, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক, সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টারটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলছি দেশি বিদেশি বিনিয়োগ, সম্ভাবনা, সংকট এবং করণীয়। দুজন অতিথি আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ কংগ্রেস, সাথে আছেন মোহাম্মদ আব্দুল মুকাদ্দিম, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। আমরা একটু যেতে চাই আব্দুল মুকাদ্দিম আপনার কাছে। আমরা যে একটু আগে যেটা বললাম, বিটিবি গত অর্থ বছরে 8 কোটি টাকা আয় করেছে, ব্যয় হয়েছে 254 কোটি টাকা। এইভাবে আপনার আমাদের রেলওয়ে তো আসলে প্রতিনিয়ত আমরা লস দিচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা একটা বক্তব্য দেখেছিলাম, মেবি এটা আপনার হতে পারে যমুনা গ্রুপের না জানি কোন একজন সংসদেই বলেছিলেন যে আমার প্রতিষ্ঠানে আমি সিও নিয়োগ দিয়েছি আপনার 5 কোটি টাকা দিয়ে, কারণ যিনি চালাইতে পারবেন বিদেশ থেকে ভাড়া করে এনে প্রয়োজনে আমি সিও নিয়োগ দিয়েছি। আমার এখানে তো লস হচ্ছে, তাহলে লস হচ্ছে না, লাভ হচ্ছে। যে যাকে 5 কোটি টাকা বেতন দেওয়া হয়েছে 5000 কোটি টাকা প্রফিট করে দিতে অসুবিধা নেই। সেম আমার সরকার আমাদের প্রতিনিয়ত আমরা লস দিচ্ছি এই প্রতিষ্ঠানগুলোতে। আমাদের যদি কেউ চালাইতে না পারে, হয় আমরা প্রাইভেটাইজেশন করব অথবা আমরা এক্সপার্ট লোক ভাড়া করে আনবো। বাট প্রতি বছরই যে লস দেওয়া হচ্ছে, মানে এর কারণটা কি আসলে? আচ্ছা, এর কারণটা হচ্ছে কি, কারণ এবং উপায় দুইটাই আমি একটা গল্প দিয়ে বলি। জি। গ্রামের কাদের মিয়া জি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে সপ্তাহখানিক উপোস। জি।
এই সপ্তাহ ধরে সে শুধু খেয়েছে আপনার পান্তা ভাত, জি পেঁয়াজ, মরিচ। জি ঠিক দুদিন আগে সে পার্শ্ববর্তী একটা বাড়ির বিয়ে খেয়েছে, ওখানে তাও শেষে গিয়ে হুম খেলো পায়নি। ঝোল। ঝোল হুম গ্রামের মেঠো পথ দিয়ে যেতে যেতে সে দেখলো একটা দৈত্য। জি দৈত্য তাকে বলল যে কাদের মিয়া তোমার কি প্রয়োজন? হুম কাদের মিয়া বলল, অনেক চিন্তা ভাবনা করলো, তো দৈত্য তাকে আবার বলে দিল যে দেখো তুমি এমন কিছু চাও যেটা দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। হুম কাদের মিয়া চিন্তা করলো, ওই দিন তো শুধু ঝোল ভাত খাইছি, হুম একটা কাজ করি, আমারে তুমি দত্ত পোলাও দাও, খাসির রসালো কোরমা দাও, হীরা ভাইয়ের এলাকার ইলিশ মাছ দাও, হুম ইয়ার ভাইয়ের এলাকার আরো বেশি কিছু দাও। হুম এইভাবে করে 100 জনের খাবার সে অর্ডার করলো। অর্ডার করলো। জি অর্ডার দেওয়ার সাথে সাথে 100 জনের খাবার তো চলে আসলো। এবার ইয়ার আলী সকালে খাই এই পোলাও কোরমা, দুপুরে খাই পোলাও কোরমা, সন্ধ্যায় খাই পোলাও কোরমা, রাত্র আল্লাহর নাম নিয়ে পোলাও কোরমা খেয়ে হুম অসুস্থ হয়ে যায়। সে রাত 3টায় উঠে চিন্তা করলো যে একটু সেহরি খাইয়া রোজাটাও রাখি। হুম শুধু খাওয়ার জন্য সে সেহরিও খাইলো, হুম কিন্তু তারপরের দিন সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেল, আক্রান্ত হয়ে পুরো পরিবার। জি এবং সে এই ডায়রিয়া আক্রান্ত হয়ে তার মলের গন্ধে হুম সে নিজের বাড়িঘর ছেড়ে পালাইতে হলো। হুম তখন প্রতিমধ্যে ওই দত্ত তাকে পেল, হুম জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি পালাচ্ছ কেন? হুম বললো যে আমার তো অবস্থা খারাপ। তখন বলল যে দেখো তোমার ভাগ্য পরিবর্তনের জন্য আমি চেয়েছিলাম, তুমি কি দরকার, হুম তুমি খাবার নিয়েছো ঠিক আছে, এই খাবার যদি তুমি তোমার 4 জনের জন্য রেখে হুম তুমি বাকিগুলো বিক্রি করতে তুমি একটা টাকা পেতে, হুম 2টা ছাগল কিনতে পারতে। হুম আই মিন ইনভেস্টমেন্টটাকে তুমি রিসাইকেল করে জি। এটার বিনিয়োগের উপযোগিতা সৃষ্টি করতে পারতে। চেষ্টা করতে পারতেন। যে জিনিসটা তোমার জন্য কিছুক্ষণ আগেও ছিল পোলাও কোরমা, এখন তোমার জন্য হয়ে গেল গন্ধময়। আমাদের দেশের বিনিয়োগগুলো সেটা দেশি হোক বিদেশি হোক, আপনি দেখেন ব্যাংকগুলো থেকে প্রথম লোনটা পাইয়ে কি করে, খুশি। প্রাডো গাড়ি নেই, হুম সিঙ্গাপুর, থাইল্যান্ড, হুম আমেরিকা ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াই। হুম কিন্তু বিনিয়োগের যে সঠিক ব্যবহার এটা আমরা কখনো করি না। এখন ঠিক তেমনি যে বিটিভি, রেল, বিমানের যে অবস্থা হয়েছে, এগুলো আমাদের সেই দৈত্যের মতো অবস্থা, যেই আসে সে খেতে চায়। তবে এইভাবে কি চলতে পারে না? এভাবে চলতে পারে না। আমাদের উচিত এই জায়গাগুলোতে পরিবর্তন হওয়ার, আর পরিবর্তন হওয়ার জন্য এই যে শুরুতে যেটা বলেছিলাম বিদেশি দাতা সংস্থাগুলোর কথা, ওটাও লাগবে না। আমাদের যে শক্তি প্রবাসীরা, জি আমাদের যে শক্তি দেশীয় ব্যবসায়ীরা, সুকুক বন্ডের মাধ্যমে আপনি দেখেন সারা পৃথিবীতে 50 লক্ষ টাকা করে দেওয়ার মতো 1 লক্ষ প্রবাসী আছে। জি আপনি তাকে পার্টনার করেন, জি যে বাংলাদেশ বিমান তোমরা আমার পার্টনার, 1 লক্ষকে এখন 50 লাখ দিয়ে আপনি গুণ দেন, সেই অনুযায়ী তার পার্সেন্টেজ লাভ পেয়ে যাবে। এই দেশের বাজেটের 4 গুণ টাকা শুধু এক বাংলাদেশ বিমানে এসে ঢুকবে। তাহলে কি সরকারের সদিচ্ছার অভাব কিনা? এখানে হচ্ছে কি সরকারের সদিচ্ছার চাইতো এমন লোকগুলো বসে আছে যাদের মাথায় এই ধরনের পরিকল্পনা আসে না। জি ভাই যেটা শুরু করলো যে সঠিক জায়গায় সঠিক ব্যক্তির অভাব, অভাব, অর্থাৎ উপযুক্ত চেয়ারে উপযুক্ত ব্যক্তিটা নেই বিধায় এই ধরনের পরিকল্পনাগুলো আসছে না। তবে আসার কথা, সবচেয়ে আসার কথা হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আবারও ঘুরে ফিরে সে ওয়ান ম্যান শোতে আমার যেতে হচ্ছে। তিনি বিভিন্ন জায়গায় বিড়াতে যাকে রেখেছেন উনি কিন্তু তার দলের লোক না। না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পছন্দ করা, বাইরে থেকে নিয়ে আসছে। তিনি বাইরে ছিলেন কিন্তু জি জি, এবং ভালো অভিজ্ঞ মানুষ, এবং ভালো অভিজ্ঞ কোয়ালিফাইড মানুষ, এবং আশিক চৌধুরী, এবং বিড়াতে যে কি মজার বিষয় উনি আবার ইলিশের দেশে, আমার চাঁদপুরের মানুষ। আচ্ছা, এবং বিড়াতে চমৎকার কাজ হচ্ছে। হ্যাঁ, এখন দেখার বিষয় আমরা কতটুকু ওভারকাম করতে পারি, তবে আমি আশাবাদী। জি, আপনার কাছে যেতে চাই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এই সরকার কি পারবে এই নিয়ম নীতিকে থেকে বেরিয়ে একটা জবাবদিহিতা চালু করতে? একটু আগে যে কথা হচ্ছিল বলছিলেন প্রত্যেকটা সেক্টরই আসলে জবাবদিহিতার বাইরে আছে, সুশাসন নিশ্চিত করতে পারেনি। এখন আপনি কি মনে করছেন এই সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে পারবে বা তার আন্তরিকতা আছে? আসলে শুনুন, আমাদের দেশের সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমাদের পলিসি নীতি। আমরা
প্রধানমন্ত্রীর চীন সফরে একটা দেখেছি যে চীন ওনারা নীতি সহায়তা দিতে চেয়েছে। আসলে আমাদের যে এই যে সম্পদ আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারকে প্রপারলি ইউটিলাইজ করার যে নীতি, যে পলিসি, এটা আমাদের কিন্তু নেই। আমরা এই যে চিন্তা করি না, এই জন্য এখানে আমাদের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান লাগবে, যারা গবেষক, যারা মেধাবী, তারা বিদেশে চলে যাচ্ছে। বিদেশের সরকার তাদেরকে ব্যবহার করে, তাদেরকে অনেক বেতন দিয়ে তারা ব্যবহার করে, তারা ভালো পলিসি দিতে পারে। আমাদের যে বিভিন্ন খাত আছে, আমাদের যেমন জ্বালানি খাত আছে, আমাদের বিভিন্ন খাতে ভালো পলিসি হলে আমরা আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমরা এই দেশটাকে স্বনির্ভর করতে পারি। কিন্তু সেই পলিসি আমাদের নেই। আমাদের এর জন্য দরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, কারণ সেখানে মেধা বিকাশ হচ্ছে না, এবং যারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত না হতে মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে, যারা অন্যান্য উন্নত দেশে লেখাপড়া করে আর দেশে আসে না, তাহলে মেধা পাচার হচ্ছে। তাহলে আপনার ভালো পলিসি না থাকলে, আপনাকে যদি আমি এখন 1 কোটি টাকা আপনার লোন দেই, আপনার যদি ভালো পলিসি না থাকে, তাহলে আপনি কিন্তু ওখানে প্রফিট করতে পারবেন না, আপনি ব্যবসায় লস খেয়ে যাবেন। কিন্তু আপনার যদি ভালো পলিসি বেকার থাকে, যারা আপনাকে সুন্দরভাবে পথ দেখাবে যে কিভাবে ব্যবসায় অল্প পরিশ্রমে অল্প পুঁজিতে আরো বেশি উৎকর্ষতা সাধন করা যায়, এই ধরনের সব ক্ষেত্রে সব সেক্টরে যদি আমাদের মেধাবীদেরকে বসাতে পারি, তাহলে অবশ্যই সরকার আমাদের দেশ বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। আমরা দেখছি যেটা ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রায় দেখি, আসলে আমরা এমনও দেখছি চটপটির দোকানও ঋণ নিয়েছে 1000 কোটি টাকা, দেখেন কোনো জবাব দিতে নেই। অথচ মাঝারি এবং ক্ষুদ্র ঋণ নিতে গেলে যে আপনার সমস্যা পোহাতে হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এগুলো কি সরকার জানে না? এই ছোট এবং মাঝারি শিল্পগুলোকে তো যদি সরকার আন্তরিক হয়, মানে তাহলে তো আরো ইনভেস্টমেন্টটা আমার কাছে মনে হয় যেন আরো এগোনোর কথা, এবং সৎভাবে। কারণ যারা ছোট এবং মাঝারি তারা কিন্তু টাকাগুলো ঋণ খেলাফি হয় না সাধারণত। কারা ঋণ খেলাফি হয়? বড় বড় ইনভেস্টমেন্ট, 100 কোটি টাকা, 1000 কোটি টাকা যারা নেয়, তাদের নেওয়ার উদ্দেশ্যটাই থাকে এই ঋণ আর সরকার পরিশোধ করবে না। না, এখানে দেখুন, আমাদের যারা ঋণ গ্রহণ করে, মোটা অঙ্কের টাকা ঋণ গ্রহণ করে, তারা আমাদের ভাই বললেন যে তারা প্রথমে তারা কোথায় দেশ ভ্রমণ, বড় গাড়ি কেনা, বড় বাড়ি করা, এই সমস্ত আগে প্রথমে এগুলো করে। তারপরে যখন ব্যবসা বা তার যে কোনো যে উদ্যোগের কথা বলেছে, লোন নিয়েছে, সেখানে ইনভেস্ট করে না বা ভুল পলিসিতে ইনভেস্ট করে, তারপরে দেখা যায় সে ঋণ খেলাপি হয়। এখন এখানে মূল রহস্যটা হচ্ছে, যারা ঋণ দেয় সেখানেও কিন্তু এই যোগসাজশ থাকে, যারা ব্যাংকের বড় বড় কর্মকর্তা। আমরা বিগত দিনে দেখেছি যে সমস্ত এই চটপটির দোকানের কথা বলে বড় বড় হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, এর কিন্তু কোনো সেই জবাবদিহিতা কিন্তু ব্যাংকের কর্তৃপক্ষ শুধু ঋণ গ্রহীতাকে দায়ী করা হচ্ছে, কিন্তু ঋণটা যে দেওয়া হচ্ছে এই তাদের মধ্যে একটা আর্থিক যোগাযোগ ব্যবস্থা থাকে, যে কারণে এখানে বেনিফিট নিয়ে বড় লোন দেয়। এবং আমি অনেক জানি যে বড় বড় ব্যক্তিদেরকে তারা ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে লোন নিয়ে যায় সাথে, যে আপনার লোন নেন, আমার ব্যাংক থেকে লোন নেন 100 কোটি টাকা লোন নেন, সেখান থেকে তাদের কমিশন থাকবে, ওই কমিশন কিন্তু ওই 100 কোটি টাকা যিনি নিচ্ছেন তিনি ঋণ খেলাপি হয়ে যাচ্ছে, কিন্তু যিনি ব্যাংকের লোন দেওয়ার জন্য তাকে ইনসিস্ট করলো, সে পদ্মার আড়ালে চলে যাচ্ছে, সে কোনো জবাবদিহিতার ভিতরে আসে না। এজন্য এটা একটা আমলাতান্ত্রিক জটিলতার একটা কারণ এখানে যে মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক এগুলো নিয়ন্ত্রণ করবে, তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়েই করে, দেশের স্বার্থ। এই বড় বড় আমলা বা বড় কর্তা ব্যক্তিরা দেশের স্বার্থ বা জনগণের স্বার্থের কথা তাদের মাথায় থাকে না, যার কারণে আমার দেশ আগাচ্ছে না, অর্থনৈতিক বিপর্যস্ত হয়। ব্যাংক আজকের যে ব্যাংক বা অর্থনীতির যে আমাদের বেহাল অবস্থা, এর কারণ হচ্ছে এই সমস্ত শুধু 100 জবাবদিহিতা তৈরি করা। শুধু আমাদের যারা ঋণ খেলাপি তাদের লোনগুলো উদ্ধার করা হয় না, আমাদের মামলা মোকদ্দমা সেখানে জুডিশিয়ারিতেও কিন্তু আমরা ঠিকমতো বিচার ব্যবস্থা মানে ঠিকমতো হয়নি আর কি। আমরা আসবো আপনার কাছে, আমরা একটু আব্দুল মোকাদ্দেম আপনার কাছে যেতে চাই। যে কথাটি বলছিলেন সেটা গুরুত্বপূর্ণ, যে বারবারই বলছিলেন যে সরকারের বা বিভিন্ন দলগুলো বড় বড় গবেষণা সেলগুলো আমাদের ততটা দেখি না, তার জন্য আসলে আমরা কখনো এই গবেষণা নেই বলে সরকার যে প্রতি সরকারি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে দেওয়ার আর পরিশোধের তাদের কাছে কোনো মানে সিদ্ধান্ত তার আসে না, প্রয়োজন ফলে আমরা কি হয়, ঋণ খেলাপি বাড়ছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সরকার যদি এটা নিয়ে স্টাডি করে ভালো হতো, ঋণ খেলাপিগুলো কেন হয়, এটাকে কিভাবে রিকভার করা যায়। আমার কাছে মনে হয় আমি একটা প্রস্তাব আমার কাছে বেশ কিছুদিন যাবত আমি এটা আলোচনা করছি, বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছি। দেখেন, বড় বড় ঋণগুলো যখন দেয়
আমরা এমনও দেখছি চটপটির দোকানে ঋণ দিয়েছে, নিশ্চয়ই আপনার চট্টগ্রামে এই কাহিনী ঘটেছে সালাম গ্রুপে, বিভিন্ন জায়গায় নামে বেনামে। এই ঋণগুলো সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা, 50 কোটি টাকা উপরে যে ঋণগুলো দিবে, 50 কোটি টাকার উপরে যে ঋণগুলো দিবে সরকার, সেই প্রতিষ্ঠানে আপনার সরকার কর্তৃক নির্ধারিত একজন সিও বসাবে। অর্থাৎ ওই টাকা খরচ করতে তার অনুদান লাগবে, কোন খাতে যাচ্ছে, সঠিকভাবে খাতে যাচ্ছে কিনা তদারকি করার জন্য। তাহলে কিন্তু বড় বড় ঋণগুলো খেলাফি হচ্ছে না, কারণ ঋণগুলো নিয়েই ম্যাক্সিমাম যে কথাটি বলছিলেন, বিদেশে পাচার করে ফেলে হুন্ডির মাধ্যমে, আপনার বাড়ি গাড়ি করে ফেলে বিদেশে, কারণ তার চিন্তা থাকে ইন্টেনশনালি তিনি আর টাকাগুলো ফেরত দিবেন না। এই বিষয়গুলো আসলে করা যায় কিনা, সরকার উদ্যোগ নেবে, নেওয়া উচিত কিনা এই বিষয়গুলো? হ্যাঁ, অবশ্যই এখানে তো গবেষণা সেলের অবশ্যই জরুরি রয়েছে কিভাবে এই সমস্যাগুলো থেকে উত্তরণ করা যায়। কিন্তু আপনি আপনার কথার মাঝে দুটো যে প্রসঙ্গ এনেছেন, এই দুটো অত্যন্ত ভাইটাল পয়েন্ট, এবং এই দুটো জায়গায় যদি হাত দেওয়া যায় আমাদের দেশ 3 বছর লাগবে। একটি হচ্ছে আপনার যেটা মাঝারি শিল্পের কথা বলেছেন, আজকে দেখেন আমরা দেশ হিসেবে, অর্থাৎ আমাদের ক্ষমা চাওয়া উচিত, জিঞ্জিরা চায়না যেটি 50 টাকায় দিচ্ছে, জিঞ্জিরায় 20 টাকা দিচ্ছে। টাকার অভাবে অনেকে বিজনেস শুরু করতে বড় পারছে বড় না, তারা ব্যবসা তারও করতে চেয়ে পারছে না। দুঃখজনক হচ্ছে এই জিঞ্জিরার উনাদেরকে আমরা সরকার চোর উপাধি দিয়েছি। জি, এই মাঝারি শিল্প উনাদেরকে আমরা প্যাট্রোনাইজ না করে আমরা তাদেরকে চোর বলি, জি জি, অথচ তারা যা না হয় তার বিকল্পটা তৈরি করে ফেলছে। আপনি তাহলে যে চায়না চোর, জাপান যখন একটি প্রোডাক্ট 500 টাকায় দিচ্ছিল, চীন এসে 5 টাকা 10 টাকা দিয়ে দিচ্ছে, সেই তাহলে তাকে কিন্তু আমি চোর বলছি না, না, আমি তার কাছ থেকে প্রোডাক্ট আনছি, গর্ববোধ করছি, কিন্তু আমার পাশে চীনের চাইতে কম এবং অত্যন্ত, যেহেতু আমার শিল্প ছিল, অত্যন্ত ভালো মানের দিচ্ছি, আমি তাকে দিচ্ছি না। এই মাঝারি শিল্পে যদি বিকাশ ঘটানো যায়, এই দেশে বুম হবে। আরেকটা যে বিষয় আপনি বললেন, টু মাচ ভাইটাল, ব্যাংক সেক্টর। ব্যাংকে তো আমাদের জন্য মডেল হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। দেখুন, ব্র্যাক ব্যাংক 10 লাখ 5 লাখ এই লোনগুলো বেশি দিচ্ছে, এবং এই সমস্ত লোনের রিকভারির হার খুবই ভালো, খুবই ভালো, রেটও আবার খুবই ভালো। যেখানে একজন 50 কোটি টাকা নিয়ে তার 4% পাচ্ছে, আপনার 10 লাখে 12%, 15% ক্ষেত্র বিশেষে হয়ে যায়। মানে 12 দুগুণে 24% তখনই হয়, তার মূল এবং লোনের টাকা একসাথে শোধ করতে হয়, কিন্তু তারপরে সে দিচ্ছে। সেক্ষেত্রে সরকার তো এটাকে মডেল হিসেবে নিতে পারে। আমি আপনার সাথে শতভাগ একমত। আগামী 10 বছর 50 কোটি টাকার উপর লোন কোনো মন্ত্রী, এমপি এবং তাদের আত্মীয় স্বজন পাবে না, পেলেও, এবং কোনো মন্ত্রীর কোনো ব্যাংক আসবে না, এবং তাদের আত্মীয় স্বজন সহ। আপনি দেখেন যতগুলো, তারা যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তো আপনি বাধা আচ্ছা দিতে ভাই, পারেননি। আপনি ব্যবসা করতে চাইলে বাধা দিতে হঠাৎ করে, আমি বলছি নিয়মের মধ্যে, আমি নিয়ম, আমি এটা একটা নিয়ম। হ্যাঁ, আপনার জরুরি অবস্থায় আপনাকে জরুরি আইন করতে হবে, কারণ দেখা গিয়েছে অতীতে যে সমস্ত ব্যাংকগুলোতে হয়েছে, ওখানে কোনো মন্ত্রী বা এমপিদের সুপারিশ ছিল, শুধু সুপারিশ না, তাদের সম্পূর্ণ স্বয়ং প্রধানমন্ত্রীর বোনের হাত, স্বয়ং প্রধানমন্ত্রীর হাত যেখানে ছিল। আমরা এখন থেকে অ্যালার্ট হয়ে যাই, হ্যাঁ, আমরা এই ছোট লোনগুলোকে, সুদের হারকে অবশ্যই কমিয়ে দেওয়া উচিত, এবং ছোট ব্যবসায়ীদেরকে অত্যন্ত হ্যাসেলবিহীন, যেটা আপনি বললেন যে একদিনের মধ্যেই ঋণ পাস, এবং সরকার উদ্বুদ্ধ হয়ে তাদেরকে আরো করা উচিত। সরকার এই যে বলছে ব্যাংকে টাকা নেই, বাংলাদেশ ব্যাংকের 60,000 কোটি টাকার স্পেশাল একটা লোন অ্যামাউন্ট পড়ে আছে দেওয়ার জন্য। তাহলে এটা কাকে দেওয়ার জন্য? আপনি একজনকে কেন দিবেন? আপনি এটাকে ডিসেন্ট্রালাইজড করে দেন, এটা ছোট করে দেন। জি, বেকারত্ব দিন দিনই বাড়ছে। আমরা তো আপনার কাছে যে বেকারত্বের দিন দিনই বাড়ছে। আসলে এই যে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো যদি এস্টাবলিশ না করতে পারি, আমাদের পাট শিল্পগুলো ধ্বংস হয়ে গেছে, আমাদের পোশাক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখলেন গত কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে এই যে যেখানে কর্মসংস্থান সৃষ্টি হবার কথা, নতুন সরকার, নতুন উদ্দীপনা, নতুন সাফল্য, নতুন প্রত্যাশা, সেখানে এই বন্ধ হচ্ছে কলকারখানাগুলো। এতে করে কি আরো বাড়তি চাপ তৈরি হবে কিনা? আসলে বেকারত্ব আমাদের সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে বেকারত্ব দূর করা। জি জি জি, গত সরকারও তো আমরা দেখেছি ঘরে ঘরে চাকরি দিবে, আমরা পরক্ষণে দেখেছি ঘরে ঘরে বেকার তৈরি হয়েছে। নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে এই কথা বলে দেশের বেকারত্ব দূর করবে। জি, কিন্তু বেকারত্ব দূর করতে গেলে যে কৃষি এবং শিল্পের বিকাশ ঘটানো দরকার, সেখানে তো প্রপার পলিসি নেই, গবেষণা নেই। সেখানে
যদি মেধাবীরা আসতো, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাও এখানে দায়ী যে বেকারত্ব, যে এমন শিক্ষা, কর্মমুখী শিক্ষা না থাকার কারণে জি আমাদের যে সমস্ত শিক্ষায় বেরোচ্ছে মাস্টার্স পাশ করে, তারা কিন্তু দক্ষতা তাদের সেই থাকে না। এজন্য আমরা সবসময় তারা চাকরি খোঁজে, কিন্তু ছোট ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প বা উদ্যোগে কিন্তু তারা যেতে চায় না। আমাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা, যে লেখাপড়া করাই মানে চাকরি দরকার। কিন্তু এখন দেখেন লেখাপড়ার বাইরেও গ্রামীণ আমাদের যে কৃষির অনেক বিকাশ কিন্তু হচ্ছে। অনেক যুবকরা, তাদেরকে যদি সহযোগিতা করা যায় তাহলে তার অ্যাগ্রো প্রজেক্টের মাধ্যমে এদেশে আমাদের সাতক্ষীরায় যে পরিমাণ আম হয়, বরই হয়, এগুলো কিন্তু এখন বিদেশে যাচ্ছে। এখানে যে যুবকরা এসে প্রচুর পরিমাণ সেখানে এই উদ্যোগে আসতো, তাহলে কিন্তু আমাদের এখানে বড় ধরনের কর্মসংস্থান বা রপ্তানি বাড়তো। কিন্তু আমাদের সাতক্ষীরার এই যে আমের যে প্রায় 2 দশক ধরে এই কোন সরকার এই বিষয়টা মাথায় নিচ্ছে না, যে আরো সাতক্ষীরার মাটি বা সাতক্ষীরার পার্শ্ববর্তী এই মাটিকে ব্যবহার করে আমরা আম রপ্তানি করা বা ফল রপ্তানি করা। আমরা সবসময় বিদেশ থেকে ফল আনি, কিন্তু আমাদের দেখেন তরমুজ, খুলনায় এখন তরমুজ হচ্ছে, কয়রায় যে তরমুজ মিষ্টি, এই তরমুজ কিন্তু এখন বিদেশে যাচ্ছে, কিন্তু কোন সরকার সেখানে নজর দিচ্ছে না, রপ্তানির জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। আসলে এজন্য সরকারের সেই পলিসি নেই, সরকারের সেই রকম পরামর্শ দেওয়ার মতো সেরকম মেধাবী জনবল সরকারের সাথে নেই। যার কারণে আমাদের দেশে, আমি আগেই বলেছি যে এই যে সীমিত সম্পদ আছে আমাদের, এই বিশাল জনগোষ্ঠী আমাদের এই সম্পদ ভালোভাবে ইউটিলাইজ করে আমাদের এখানেই আমরা স্বয়ংসম্পূর্ণ। এখানে বেকারত্ব, বিদেশে আমাদের ওই আপনার সাগর পথে বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। এই সমস্ত যুবকদেরকে আমরা যদি সহজ সাথে ঋণ দেই, তাহলে এদেশে তাদের কর্মসংস্থানের অনেক সুযোগ তৈরি হবে। আব্দুল মুকাদ্দিম বলছিলেন ইয়ারুল ইসলাম, যেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা, আসলে যদিও প্রসঙ্গক্রমে চলে আসে। আমরা দেখছি আপনি আজকে চায়নার কথা বললেন, আপনি আজকের এই চায়না রেভলিউশন একদিনে তৈরি হয়নি। চায়না তো একসময় এমন বেকারত্ব বেড়ে গিয়েছিল, তখন তারা একটা উদ্যোগ নিয়েছিল যে মানে ওই যে বললেন, গবেষণা করলো যে কি কারণে এটা এই বেকারত্ব বেড়ে যাচ্ছে, এটা মোকাবেলা করার জন্য আমাদের কি করণীয়। তখন কি করলো, প্রায় 10 বছরের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ করে দিল সেখানে। আর আমার দেশে এখন 105টার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 40টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিনিয়ত লক্ষ লক্ষ স্টুডেন্ট বের হয়ে বেকার হচ্ছে। তো এই বিষয়গুলোকে সরকার সারা পৃথিবীতে টিম পাঠায়, যায়, অভিজ্ঞতা কি করে, মানে আপনার এই তারপর কি করলো, চায়না 10 বছর শিক্ষা ব্যবস্থা বের করে দিয়ে কারিগরি শিক্ষা ঢুকিয়ে দিল। আজকের এই ঘরে ঘরে চায়নাতে সারা পৃথিবী দখল করে আছে এই কারিগরি শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে সেখানে ইঞ্জিনিয়ার, প্রত্যেক ঘরে ঘরে কোনো না কোনো শিল্প তাদের তৈরি হচ্ছে, কোনো না কোনো পণ্য তৈরি হচ্ছে। তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা কবে আসবে, যেই শিক্ষা ব্যবস্থা আমার চাকরির বাজারে 1000 চাকরি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি হয়তো 900 জন, আমি আমার পাশ করে বেরোলে 1000 জন চাকরিতে ঢুকে যাবে। এই পরিস্থিতি কি আমরা আসলে কবেই আন্তরিক আসলে একটা শিক্ষা ব্যবস্থা বা সরকার পাবো আমরা? হ্যাঁ, এটার একটি বিশাল সমাধান হচ্ছে কি, চায়না যে বিষয়টা করেছে আজকে থেকে 30 বছর আগে, আমরা 30 বছর পর করে আমরা পিছিয়ে থাকবো না, আমরা লুকস লাইক লিপ ফ্রগিং আরো এগিয়ে যাব। কিভাবে এগিয়ে যাব? 30 বছর পরেও আমরা কিন্তু সেটা অবিকল আমরা করতে পারি না। আমরা 30 বছর পরে যদি শুরু করি, আমি দেখেন, আমি সম্ভাবনা দেখি, আমি হতাশার কথা বলি না, হতাশ হই না। আমাদের যদি এখন এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা তো শিক্ষা হয়, আপনার রবীন্দ্রনাথের জন্মসাল কবে, মৃত্যুসাল কবে, আইসেলের আই মেয়েরা শিখানো এখনো হয়। সেই দিয়ে আপনি শিল্পর বিপ্লব কিভাবে ঘটাবেন, আপনি এআই এর যুগে কিভাবে আপনি কি বলে প্রবেশ করবেন, আসলে নাসায় কিভাবে গবেষণা করবেন? আমি ঠিক এই সমাধানটাই বলছিলাম। আমাদের শিক্ষার সাথে প্রযুক্তিকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্তটা এইভাবে, আপনি দেখেন আমি প্রথম শহর আসি, গ্রামে আসি, আপনারা ইদানিং পত্রিকা খুললে দেখেন অজপাড়া গায়ের একজন ফ্রিল্যান্সিং করে 10 লক্ষ টাকা মাসে কামাচ্ছে। তাহলে আসেন, মজার বিষয় হচ্ছে এটা সরকার বৈধতা দেয়নি। হ্যাঁ, না, এখন হাজার লক্ষ না, এখন আবার এখন এটা হচ্ছে, টাকাটা তুলতে পারছে, এখন এটা সমাধান হয়েছে। বাট এটা প্ল্যান ওয়াইজ, এখন যদি প্ল্যান ওয়াইজ জিনিসটা করে, প্রত্যেক ওয়ার্ডে ইউনিয়নে 100 জন ছেলেকে অনলি 4 মাসের কোর্স প্রশিক্ষণ করে, 4টা মাস প্রশিক্ষণ দিলে যদি 100 জন, ন্যূনতম 1 লক্ষ টাকা, 1 লক্ষ, কারণ ওখানে ডলারে ইনকাম আসছে, $100 যখন আসছে 10,000 টাকা বা 12,000 টাকা। হ্যাঁ,
তাহলে একটি এলাকা থেকে 10 কোটি টাকা ইনকাম করছে, সারা বাংলাদেশে একটা বুম হবে। আপনি ওরা তো কারিগরি শিক্ষাকে বেতন পেয়েছিল 2000-3000 এবং একটা পর্যায়ে যেয়ে তারা হয়েছে, কিন্তু আইটিকে সঠিকভাবে, এবং এটা আরো সহজ হয়ে গিয়েছে এআই এর মাধ্যমে। আরেকটা যে বিষয়টা ভাই বলেন, এটা একটু আমাকে বলতে হচ্ছে, দেখেন আমাদের দেশটা হচ্ছে লুকস লাইক রেইনবো। আপনি চাঁদপুর যাবেন, ইলিশ, ওনার ওখানে আম। দেখুন নরওয়েতে পৃথিবীর টুরিস্টরা যায় স্যামন ফিশ খেতে, ক্যাভিয়ার খেতে যায় আরেক দেশে, একটা ক্যাভিয়ারের প্রাইস হচ্ছে $1 কোটি। আমরা কি আজ পর্যন্ত পেরেছি চাঁদপুরকে ইলিশ বাড়ি করতে, বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করছে? আপনি দেখুন যে পার্বত্য চট্টগ্রাম, কি সুন্দর ভিউ। আমরা সেখানে যদি আমরা অ্যাগ্রো রিসোর্ট করি, আমরা পর্যটনটাকে, হ্যাঁ, আমরা যদি অ্যাগ্রো রিসোর্ট ওখানে করি, আমাদের অ্যাগ্রো আসলো, ওখানে রিসোর্টে বিদেশিরা এসে দেখলো কিভাবে ফল ফলাদি হচ্ছে, কিভাবে অ্যাগ্রো হচ্ছে, সেই সাথে আমাদের দেশের যে বৈচিত্র্য, চাকমা, মারমা, সাংস্কৃতিক যে বিষয়গুলো, যে সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো তারা দেখলো। কারণ দেখুন জাতিসংঘ থেকে শুরু করে সবাই কিন্তু এই সংস্কৃতি বিষয়টাকে যথেষ্ট মূল্যায়িত করে, এবং আমাদের দেশের যে এতগুলো ভ্যারাইটি, আমরা এখনো পর্যন্ত বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না। এবং এই অ্যাট্রাকশনের ভিতরে পলিসিটা দেখেন, আরো একটা বিষয় যেখানে ঘুরে ফিরে সেই ইনভেস্টমেন্ট, আমরা আমাদের বাইরের দেশের বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না যে কিভাবে আমাকে ইনভেস্টটা করবে। আপনি এখন যদি খুলেন, আপনি দেখবেন আমাদের যেটি বিনিয়োগ সহায়তা আছে ওয়েবসাইটে খুললে দেখবেন শেখ হাসিনার নাম। আপনি প্রপোজাল নিয়ে গেলেন চায়নাতে, যখন সে ওয়েবসাইটে তো দেখবে, কারণ আইটির যুগ, যখন দেখবে ফ্যাসিস্ট, হ্যাঁ, আপনি এখনো এটা চেঞ্জ করেন নাই, এখনো পর্যন্ত এটা চেঞ্জ হয় নাই, সে কিভাবে আগাবে? তাকে তো আমি অ্যাট্রাকশন দিতে পারছি না যে আমার দেশে ইনভেস্ট করতে আসলে তোমার এটা লুকস লাইক দুইটা গরুর সাথে। সরকারের উচিত একটা টিম সেখানে কাজে লাগিয়ে দেওয়া, দেন জ্ঞান মননে যেন না, শুধু টিমটা কাজে লাগালে হবে না, সে টিম কাজে লাগালে সেই আবারও বালিশ কাণ্ড হবে। হ্যাঁ, সে টিমটা গবেষণা করার জন্য বলছি, সে টিমটা হতে হবে অবশ্যই দক্ষ, এবং যাদের সাথে টোটাল রুরাল পর্যায়ের সাথে কানেক্টিভিটি রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মোকাদ্দিম, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মহাসচিব, বাংলাদেশ কংগ্রেস। দর্শক কথা বলছিলেন দেশি বিদেশি বিনিয়োগ, সম্ভাবনা, সংকট এবং করণীয় সম্পর্কে। দুজনকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আলোচনার একটি বিষয় স্পষ্ট, বিনিয়োগ কেবল অর্থের প্রবাহ নয়, এটি আস্থা, স্থিতিশীলতা এবং কার্যকর নীতির প্রতিফলন। সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ, নীতির ধারাবাহিকতা, দ্রুত সেবা, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ বিনিয়োগ বাড়ে, শিল্প বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়, রপ্তানি শক্তিশালী হয়, দেশের অর্থনীতি আরও টেকসই ভিত্তি পায়। এই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা শেষ করছি দর্শক। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।